আসসালামু আলাইকুম। বছরের প্রথম ম্যাচের ৩টা আউটকাম, শামীম পাটোয়ারির বিশ্বকাপ দলে জায়গা পাওয়াটা নিশ্চিত হয়ে গেছে। সাব্বির রহমান বিশ্বকাপ দলে সুযোগ পাওয়াটা ডিজার্ভ করেন, কারণ টাচে আছেন, ফর্মে আছেন, বেশ ভালো বল কানেক্ট করছেন এবং সেই সাথে ভালো ফিল্ডিং করছেন। পারভেজ হোসেন ইমন এই মুহূর্তে ৪ নম্বর পজিশনে বাংলাদেশের বেস্ট পসিবল চয়েস। শামীম পাটোয়ারিকে দিয়ে প্রথমে শুরু করতে চাই। শামীম পাটোয়ারি ডেফিনেটলি গত বিপিএলও বেশ কিছু ওয়ান ম্যান আর্মি কাইন্ড অফ ইনিংস তিনি খেলেছেন, বেশ ভালো টাচে ছিলেন, যার সুবাদে ন্যাশনাল টিমে আবার তার প্রত্যাবর্তনটাও ঘটেছিল ঠিকঠাক মতো। কিন্তু শামীম পাটোয়ারি আসলে খুব ইরেগুলার বেসিসে পারফর্ম করেছেন। হ্যাঁ, বেশ কিছু ম্যাচ তিনি পারফর্ম করেছেন, আবার একটু ইরেগুলার হয়ে গেছেন। তবে এই সমস্ত ইনিংস কিন্তু জানান দেয় কেন শামীম পাটোয়ারি বাদ পড়ার পর লিটন কুমার দাস তাকে আবার ব্যাক করতে চান। ওই পটেনশিয়ালিটির জায়গাটা শামীম পাটোয়ারির মধ্যে আছে। যদিও বলবো শামীম পাটোয়ারি কিন্তু একটু ইরেগুলার বেসিসে পারফর্ম করেছেন। তবে এই ইনিংসটাকে যদি আমরা একটু ইভালুয়েট করতে চাই, একদম ওয়ান ম্যান আর্মি কাইন্ড অফ ইনিংস খেলেছেন। চারটা নোলুক শট শামীম পাটোয়ারি খেলেছেন, যেগুলো দেখার মতো মনোমুগ্ধকর শট ছিল। সত্যি কথা বলতে নোলুক শট বলতে কিন্তু বিষয়টা এরকম না দেখে শট খেলা। আপনি যদি 4টা শটকে একটু ইভালুয়েট করতে চান, একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা শটের কানেক্টিং পয়েন্টের সময় কিন্তু শামীম পাটোয়ারি বলের দিকে খুব ভালো মতো তার চোখ ছিল, বলের দিকে চোখ রেখে কানেক্ট করেছেন। বাট কানেক্ট করার পর বলটা যেই ডিরেকশনে যাচ্ছে তার ঘাড়টাকে সেই ডিরেকশনে ঘোরান নেই, অর্থাৎ সেই ডিরেকশনে বলটাকে ফলো করেন নেই। বাট প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু শামীম পাটোয়ারি আলটিমেটলি এমন একটা পজিশনে ছিলেন যেই পজিশনটা থেকে বলটাকে খুব ভালো মতো দেখতে পারছেন তিনি। বিশেষ করে আমি যদি পেসের এগেনস্টে তার রিভার্স স্কুপগুলো একটু চিন্তা করে দেখি, এই জায়গাটা একটা বিষয় খুব উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন বোলার বল ছোড়ার আগেই কিন্তু শামীম পাটোয়ারি তার রেডি পজিশনে চলে যাচ্ছেন, এবং এই রেডি পজিশনে চলে যাওয়া এটা অনেকটা প্রি মেডিটেটেড, অর্থাৎ আগে থেকেই তিনি ডিসিশন নিয়ে রেখেছেন যে এই বলে তিনি সেটা করবেন, এবং কাজটা হচ্ছে বোলার তাকে ফলো করছেন। বোলারটাকে ফলো করেছেন, বিষয়টা এরকম না যে বোলারের বল অনুযায়ী শামীম পাটোয়ারি ওই রকম মোশনে গেছেন। আগে থেকেই ডিসাইডেড, আগে থেকেই পজিশন নিয়েছেন। বাই দ্য টাইম বল তার কাছে আসছে তিনি কিন্তু বলকে খুব ক্লোজলি দেখছেন। আফটার দ্যাট যখন শটটাকে খেলছেন ওইদিকে আর তাকাচ্ছেন না, যেটাকে আমরা পরবর্তী সময় নো লুক শট বলছি। ইভেন আমার কাছে মনে আছে প্রথম যে ইনসাইড আউট এক্সট্রা কাভারের উপর দিয়ে মেরেছেন, এই জায়গাটা দেখে খুব ভালো লেগেছে শামীম পাটোয়ারির, যে ইনসাইড আউট তিনি এক্সট্রা কাভার দিয়ে মেরেছেন। আমরা লাস্ট কয়েকটা সিরিজে শামীমকে দেখছিলাম যে উইকেট করিডোরের বল শামীম পাটোয়ারি জায়গা করে ব্যাকফুটে গিয়ে কাট করতে গিয়ে কিংবা জায়গা করে তারপর শট খেলতে গিয়ে উইকেটের পতন তার ঘটেছে। সেই জায়গাটায় সামনে এগিয়ে এসে ইনসাইড আউট কাভার ড্রাইভ করা, এটা শামীম পাটোয়ারির ব্যাটিংয়ে একটা নতুন সংযোজন আমি বলবো, কারণ এই জায়গাটায় তাকে স্টাম্প করিডোরের বলে স্পিনার এগেনস্টে স্ট্রাগল করতে দেখা গেছে। সেই জায়গাটা থেকে বেশ ভালো ব্যাটিং করেছেন। স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড যে শটটা শামীম খেলেছেন, এই শটটাও দেখার মতো একটা শট ছিল। হেড পজিশন ওয়াজ স্টিল, বলকে ফলো করছিলেন, ফটোগ্রাফারদের একটা পোজ নেওয়ার সুযোগ দিয়েছেন যে নেন আমার ছবিটা তুলুন, পরদিন পত্রিকার পাতায় প্রথম পেজেই হয়তো বা দেবেন স্পোর্টসের যে পেজটা আছে। সো সব কিছু মিলিয়ে তার ব্যাটিং বেশ ভালো ছিল, গোছানো ছিল, গেম প্ল্যানটা বেশ ভালো করেছেন, এক্সিকিউট করতে পেরেছেন। ফ্যাক্টর জায়গাটা হচ্ছে শামীম পাটোয়ারির এই এক্সিকিউশনটা আমরা রেগুলার বেসিসে দেখতে চাই। সাব্বির রহমানকে নিয়ে যদি কথা বলি, সাব্বির খালেদ আহমেদের এগেনস্টে শর্ট অফ লেন্থের একটা বল ছিল, যে হাইটটা অ্যান্টিসিপেট করছিলেন সেই হাইটটা পাননি। বাট ওই হাইট থেকে হাইট থেকে যেভাবে তিনি শটটাকে খেলেছেন, ইটস পাওয়ার এবং বেস, তার পুরো বডির যে বেসটা, সেই বেসটার কারণেই কিন্তু আলটিমেটলি পাওয়ারটা জেনারেট করতে পেরেছেন। এরপরে শর্ট অফ লেন্থের একটা বল ডিসেন্ট হাইটে পেয়েছিলেন, সেটাকে জায়গা করে ফাইন লেগের ওপর দিয়ে মেরেছেন। দিস ইজ অ্যাকচুয়ালি ক্লাস। নাসুমকে যে শটটা খেলেছেন সেটাও কিন্তু আলটিমেটলি প্রিয় টাইমিং, এবং উল্লেখযোগ্য ব্যাপার যেটা সেটা হচ্ছে যে যেহেতু এই বেসটা সাব্বিরের অনেক বেশি মাত্রায় স্ট্রং থাকে, এটাকে রিচ করাটা এবং ওয়েটটাকে ক্যারি করাটা সামনের পায়ের উপরে, তার জন্য এই জায়গাটা অনেক বেশি মাত্রা ইজিয়ার হয়ে যায়। পেছনের পায়ের বেন্ডিংটাও খেয়াল করে দেখবেন, আনফর্চুনেটলি সাব্বির ইনিংসটাকে ক্যারি করতে পারেনি। বাট যেভাবে টাচে আছেন সাব্বির, এবং সত্যিকারের অর্থে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে সাম্প্রতিক সময় বাংলাদেশ ন্যাশনাল টিমে মিডল অর্ডারে যে সমস্ত ব্যাটসম্যানরা খেলেছেন, যে পরিমাণ কাপাকাপি করেছেন এগেইনস্ট দ্য স্পিনার্স, সেই জায়গায় এরকম কনফিডেন্ট লুকিং ব্যাটসম্যান দেখলে পরে আপনি অন্তত একটা ভরসা পাবেন যে এই প্লেয়ারটা ন্যাশনাল টিমে থাকার মতো যোগ্য। পারভেজ হোসেন ইমন, আমার কাছে মনে হয় যে পুরো বাংলাদেশে পারভেজ ইমনের মিডল অর্ডারে ব্যাটিং করার যে বিষয়টা, এই বিষয়টা মনে হয় আমরাই সবার প্রথম বলেছিলাম। কারণ পারভেজ হোসেন ইমন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 4এই ব্যাটিং করেন, পুরনো বলে তার ব্যাটিং ক্যাপাসিটিটা অনেক ভালো। এবং যেদিন প্রথম তিনি 4-এ ব্যাট করতে নেমেছিলেন এগেইনস্ট ইন্ডিয়া ইন এশিয়া কাপ,
ওই দিনে কিন্তু আমরা বেশ কয়েকটা কথা বলেছিলাম যে পারভেজ ইমন বেশ ভালো স্পিন খেলতে পারেন, স্পিনের এগেনস্টে তার সুইপ করার ক্যাপাসিটি অনেক ভালো। ইভেন এই বিপিএলে যদি আমরা দেখি পারভেজ ইমন স্ট্রেইট খেলেছেন, বিশেষ করে লং অন অঞ্চলটা, গায়ে জোর আছে। নতুন বলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বলের মুভমেন্ট থাকে, স্কিডি নেচার থাকে, সেই জায়গাটা অনেক সময় তিনি যেই ধরনের ক্রিকেটটা খেলতে চান সেই ক্রিকেটটা খেলাটা কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে একটু ডিফিকাল্ট হয়ে যায়, যেটা তার জন্য অপেক্ষাকৃত ইজিয়ার যখন তিনি পুরাতন বলে খেলবেন, এবং সেটাই আলটিমেটলি হয়েছে। বিশেষ করে স্পিনটা খুব ভালো খেলতে পারেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা মিড ওভার্সে বাউন্ডারি স্কোর করার মতো ব্যাটসম্যান নাই। ব্যাটসম্যানরা স্ট্রাগল করেন, হয় ডট বল দেন, ডট বল দিতে দিতে উইকেট হারিয়ে ফেলেন, বাট রেগুলার বেসিসে মিড ওভার্সে বাউন্ডারি মারতে পারলে তখন কিন্তু খেলাটা অনেক ইজিয়ার হয়ে যায়, বড় করা সম্ভব হয় ইনিংসটাকে। সো পারভেজ ইমনের সেই জায়গাটা আছে, এবং যারা অনফিল্ড নিয়মিতভাবে ফলো করেন আমার কাছে মনে হয় যে ফ্রম এশিয়া কাপ এই কথাটা আমরা বলেছিলাম যে পারভেজ ইমনের এই প্রবলেমটা যেহেতু আছে এগেইনস্ট দ্য নিউ বলস, কোয়ালিটি বোলিংয়ের এগেনস্টে। সো মিড ওভার্সে পারভেজ ইমন বাংলাদেশে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ যখন খেলেছেন, প্রাইম ব্যাংকের হয়ে যখন খেলেছিলেন, ওই পজিশনটাই তিনি আলটিমেটলি বেশ ভালো ব্যাটিং করেছিলেন, এবং সেটা আমরা জানি। সো ওই জায়গাটা এখন দেরিতে হলো, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ওইভাবে চিন্তা করছে পারভেজ ইমনকে নিয়ে যে মিড ওভার্সে তাকে ওইভাবে কাজে লাগানো যায়, এবং বিপিএলে সেটা একদম এক্স্যাক্টলি প্রমাণ হয়ে গেছে, যেটা আয়ারল্যান্ডের সঙ্গে লাস্ট ম্যাচে পারভেজ ইমনকে খেলানো হয়েছিল। আফটার দ্যাট বিপিএলে সেই ইনস্ট্রাকশনটা মেনে আলটিমেটলি সিলেটের ফ্র্যাঞ্চাইজি তাকে সেই পজিশনেই খেলাচ্ছে। সো ইটস গুড টু সি যে সেখানে তিনি ডেলিভার করছেন, ব্যাক টু ব্যাক 3টে ম্যাচে ডেলিভার করেছেন, উইচ ওয়াজ রিয়েলি গুড টু সি অ্যালং উইথ দ্য উইকেট কিপিং। সো প্রথম দিনের প্রথম ম্যাচটা বেশ দুর্দান্ত, যদিও মোহাম্মদ আমির শেষ বলটা খুব ভালো করে ফেলেছেন, হয়তোবা জয়টা ঢাকার দিকেই হতে পারতো। আর শামীম পাটোয়ারি যেভাবে ব্যাটিং করেছেন তিনি ডিজার্ভ করেন দলটাকে জেতানোর। সাব্বির যদি আরেকটু কন্টিনিউ করতে পারতেন ওই সময়টাতে, বাট আমি বলবো যে সাব্বির কেন এত পরে ব্যাটিং করছেন, সাব্বির এত পরে ব্যাটিং করছেন, বিশেষ করে টার্গেট যখন এই সময়টাতে, ওই টাইমটা তো আসলে নাই। হি হ্যাড টু গো ফর রানস, এবং ওয়েন ইউ আর গোয়িং ফর রানস ইটস বিট রিস্কি। আপনি তখন সবসময় যে একদম রাইট এক্সিকিউশনটা করতে পারবেন সেটাও না। সো সব কিছু মিলে প্রথম ম্যাচটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।